সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীদের নতুন বদলি নির্দেশিকা 2026 জারি। এদিকে বদলিজনিত ছুটি ও যোগদান সরকারি কর্মকর্তাদের জন্য পূর্ণাঙ্গ নির্দেশিকা। অপরদিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করল ইসি, বাছাইয়ের তারিখ নির্ধারণ। এবং সবশেষে থাকছে চিলমারিতে বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান, দিশেহারা 12,000 কৃষক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীদের নতুন বদলি নির্দেশিকা 2026 জারি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারীদের জন্য নতুন একটি সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2026 জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত 5 ফেব্রুয়ারি 2026 তারিখে মন্ত্রণালয়ের বিদ্যালয় 2 শাখা থেকে এই নির্দেশিকাটি প্রকাশ করা হয়, যা পূর্বের 2023 সালের নির্দেশিকাকে প্রতিস্থাপন করবে। শিক্ষক বদলির সময়কাল ও শর্তাবলী। নতুন নির্দেশিকা অনুযায়ী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ প্রতি শিক্ষা বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। তবে বদলির ক্ষেত্রে কিছু মৌলিক শর্তারোপ করা হয়েছে। চাকরির মেয়াদ। সহকারী শিক্ষকদের ক্ষেত্রে অন্তত 2 বছর এবং পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ক্ষেত্রে উক্ত পদে 2 বছর চাকরির মেয়াদ পূর্ণ হতে হবে। পুনর্বদলির সময়সীমা। একবার বদলি হওয়ার পর পরবর্তী 3 বছর অতিক্রান্ত না হলে কোনো শিক্ষক পুনরায় বদলির জন্য বিবেচিত হবেন না। শিক্ষক শিক্ষার্থী অনুপাত। যে সকল বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা 5 জন বা তার কম অথবা শিক্ষক শিক্ষার্থী অনুপাত 1:40-এর বেশি, সেখান থেকে সাধারণত শিক্ষক বদলি করা যাবে না। বিশেষ অগ্রাধিকার ও সুযোগ। নির্দেশিকায় নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষকদের জন্য অগ্রাধিকারমূলক বেশ কিছু ধারা যুক্ত করা হয়েছে। স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হওয়া। বিয়ের পর স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হওয়ার সুযোগ থাকছে, তবে এই সুযোগ সমগ্র চাকরির কালে সর্বোচ্চ একবার গ্রহণ করা যাবে। বিধবা বা তালাকপ্রাপ্তা শিক্ষিকারা তাদের পিতা বা পরিবর্তিত স্থায়ী ঠিকানায় বদলি হতে পারবেন। এক্ষেত্রেও জীবনে মাত্র একবার এই সুযোগ পাওয়া যাবে। অসুস্থতাজনিত বদলি। ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস বা স্ট্রোকে প্যারালাইজড হওয়ার মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা বছরের যে কোনো সময় সিভিল সার্জনের প্রত্যয়ন সাপেক্ষে বদলি বা সংযুক্তির আবেদন করতে পারবেন। প্রশাসনিক ও মাঠ পর্যায়ের কর্মচারী বদলি। শিক্ষকদের পাশাপাশি অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারীদের 11তম থেকে 20তম গ্রেডের বদলির বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বদলি কর্তৃপক্ষ। 6ষ্ঠ গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের বদলি করবেন সচিব। 9ম থেকে 7ম গ্রেড এবং 10ম গ্রেডের আন্তঃবিভাগ বদলি করবেন মহাপরিচালক। নিজ জেলায় নিষেধাজ্ঞা। ইনস্ট্রাক্টর ইউপিইটিসি বা টিপিইটিসি এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নিজ জেলায় পদায়ন বা বদলি করা যাবে না। কর্মকাল। কর্মচারীদের ক্ষেত্রে একই পদে এবং একই কর্মস্থলে 3 বছর পূর্ণ হওয়ার পর জনস্বার্থে নতুন কর্মস্থলে বদলি করার নিয়ম রাখা হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। পারস্পরিক বদলি। একই উপজেলার অভ্যন্তরে শিক্ষকগণ পারস্পরিক আবেদনের ভিত্তিতে বদলি হতে পারবেন, তবে পিআরএল গমনের আগে অন্তত 1 বছর চাকরিকাল অবশিষ্ট থাকতে হবে। পার্বত্য জেলা। এই নির্দেশিকার শিক্ষক বদলি অংশটি রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন পার্বত্য জেলার জন্য প্রযোজ্য হবে না। তাদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় আলাদা নির্দেশিকা তৈরি করবে। সফটওয়্যার হালনাগাদ। আগামী 1 মাসের মধ্যে নতুন নির্দেশিকা অনুযায়ী সফটওয়্যারটি বদলির ব্যবস্থাপনা সফটওয়্যারটি হালনাগাদ করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই নির্দেশিকা জারির ফলে পূর্বের 2023 সালের সকল অনলাইন বদলি নির্দেশিকা বাতিল বলে গণ্য হবে, তবে আগের নির্দেশিকার অধীনে সম্পন্ন হওয়া কার্যক্রমসমূহ বৈধ থাকবে। এদিকে বদলিজনিত ছুটি ও যোগদান সরকারি কর্মকর্তাদের জন্য পূর্ণাঙ্গ নির্দেশিকা। সরকারি চাকুরিজীবীদের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া, তবে বদলির আদেশ পাওয়ার পর রিলিজ নেওয়া এবং নতুন কর্মস্থলে যোগদানের মধ্যবর্তী সময় বা ট্রানজিট পিরিয়ড নিয়ে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। সম্প্রতি ঢাকা থেকে রংপুর বিভাগে আরএমও ভারপ্রাপ্ত হিসাবে বদলি হওয়া একজন চিকিৎসকের তথ্যের ভিত্তিতে এ সংক্রান্ত নিয়মাবলী বিশ্লেষণ করা হলো। 1. ট্রানজিট পিরিয়ড বা প্রস্তুতির সময় কতদিন। বাংলাদেশ সার্ভিস রুলসের আর্টিকেল 47 এবং সংশ্লিষ্ট বিধি অনুযায়ী একজন গেজেটেড কর্মকর্তার বদলির ক্ষেত্রে প্রস্তুতির জন্য সাধারণত 6 দিন সময় বরাদ্দ থাকে। এর সাথে যাতায়াতের দূরত্বের উপর ভিত্তি করে অতিরিক্ত সময় যুক্ত হয়। রেলপথ।
প্রতি 250 মাইল বা তার ভগ্নাংশের জন্য 1 দিন। সড়কপথ প্রতি 80 মাইল বা তার ভগ্নাংশের জন্য 1 দিন। যেহেতু ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় 300 কিলোমিটারের ওপরে অর্থাৎ প্রায় 186 মাইল, তাই সড়কপথে যাতায়াতের জন্য আরও 3 দিন অর্থাৎ 80+80+26 মাইল সময় যোগ হতে পারে। সব মিলিয়ে আপনার ক্ষেত্রে প্রস্তুতির 6 দিন এবং যাতায়াতের সময়সহ আনুমানিক 9 থেকে 10 দিন ট্রানজিট পিরিয়ড পাওয়ার কথা। 2. ট্রানজিট পিরিয়ড শুরু হবে কবে থেকে? বিএসআর বিধি অনুযায়ী যদি কোনো কর্মকর্তা দুপুর 12টার আগে দায়িত্ব হস্তান্তর করেন তাহলে সেই দিনটি ট্রানজিট পিরিয়ডের প্রথম দিন গণ্য হবে, আর যদি দুপুর 12টার পরে দায়িত্ব হস্তান্তর করেন তাহলে তার পরের দিন থেকে ট্রানজিট পিরিয়ড শুরু হবে। আপনি 27 এপ্রিল 2026 তারিখে ছাড়পত্র নিয়েছেন, তাই আপনার হিসাব শুরু হবে 28 এপ্রিল থেকে যদি 27 তারিখ দুপুর 12টার পর রিলিজ নিয়ে থাকেন। 3. সাপ্তাহিক ও সরকারি ছুটির প্রভাব। সাপ্তাহিক ছুটি ট্রানজিট পিরিয়ডের শেষে যদি শুক্রবার বা শনিবার অর্থাৎ সাপ্তাহিক ছুটি পড়ে তাহলে সেই ছুটি অতিরিক্ত হিসাবে ভোগ করা যায়। সাধারণ ছুটি ট্রানজিট পিরিয়ডের ভিতরে সরকারি বা সাধারণ ছুটি থাকলে তা আলাদা করে অতিরিক্ত পাওয়া যায় না, তা ট্রানজিটের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে। আপনার ক্ষেত্রে সম্ভাব্য যোগদানের তারিখ। আপনি 27 এপ্রিল 2026 তারিখে রিলিজ নিয়েছেন। যদি আমরা আপনার প্রস্তুতি ও দূরত্বের জন্য মোট 9 দিন ট্রানজিট ধরি তাহলে হিসাবটি দাঁড়াবে নিম্নরূপ। রিলিজের তারিখ 27 এপ্রিল 2026 তারিখ। ট্রানজিট পিরিয়ড 28 এপ্রিল থেকে 6 মে 2026 অর্থাৎ 9 দিন। সাপ্তাহিক ছুটি মে মাসের 8 এবং 9 তারিখ পড়লে তা অতিরিক্ত পাওনা হবে। যোগদানের সম্ভাব্য তারিখ ট্রানজিট শেষ হওয়ার পরের প্রথম কার্যদিবসেই আপনাকে নতুন কর্মস্থলে অর্থাৎ রংপুর বিভাগের সংশ্লিষ্ট জেলা হাসপাতালে যোগদান করা আইনত সঙ্গত, তবে কর্তৃপক্ষের কোনো বিশেষ নির্দেশনা থাকলে সেটাই অগ্রাধিকার পাবে। গুরুত্বপূর্ণ নোট, বদলির আদেশে যদি সুনির্দিষ্টভাবে যোগদানের তারিখ উল্লেখ থাকে তাহলে সেটা কঠোরভাবে মেনে চলতে হবে। ট্রানজিট পিরিয়ড সর্বোচ্চ সময়সীমা নির্দেশ করে, তবে জনস্বার্থে এর চেয়ে দ্রুত যোগদান করা সর্বদা প্রশংসনীয়। অপরদিকে নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করল ইসি, বাছাইয়ের তারিখ নির্ধারণ। হাইকোর্টের নির্দেশের পর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন ইসি। বুধবার 29 এপ্রিল রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নারী আসনের এই প্রার্থীর মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী 2 মে। এর আগে গত 22 এপ্রিল নির্ধারিত সময়ের 19 মিনিট পর 4:19 ইসির সংশ্লিষ্ট শাখায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম তার মনোনয়ন ফর্ম জমা দিলে সময় অতিক্রান্ত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেননি, যার ফলে তার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। এরপরই তিনি উচ্চ আদালতে শরণাপন্ন হন। সোমবার আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে ইসিকে নির্দেশ দেন। এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে 0 আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় বিএনপি জোটের 36 জন, জামায়াত জোটের 12 জন এবং স্বাতন্ত্র্য জোটের 1 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে ইসি। যে 49 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে বিএনপি থেকে নির্বাচিতরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রাহেনা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মুসাদা ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলোফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানজিদা ইয়াসমিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিন্স, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসি আহমেদ, বিথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। এবং সবশেষে থাকছে চিলমারিতে বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান, দিশেহারা 12,000 কৃষক। কুড়িগ্রামের চিলমারিতেই গত কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে যাচ্ছে বোরো মৌসুমের সব প্রজাতির পাকা, অর্ধপাকা ও কাঁচা ধান। কৃষকের স্বপ্ন পানিতে তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার 12,000 কৃষক। কৃষকরা জানান, গত কয়েকদিনে অব্যাহত বৃষ্টিপাতে ধানের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাকা ধান বৃষ্টির মধ্যে পানি থেকে কেটে নিলেও অর্ধকাকা এবং কাঁচা ধান নিয়ে বিপাকে পড়েছেন তারা। সরমামি দেখা যায়, গত কয়েকদিনে ভারী বর্ষণে নিচু জমির ধান প্রায় তলিয়ে গেছে। অপেক্ষাকৃত উঁচু জমিতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কৃষক লিয়াকত আলী জানান, ঘন বৃষ্টি আর হালকা বাতাসের প্রভাবে প্রায় 1 বিঘার জমির কাঁচা ধান পানিতে পড়ে গেছে।
আরেক কৃষক ইয়াকুব আলী জানান তার 14 কাঠা জমির ধান পুরোটাই পানিতে নেতিয়ে পড়েছে। বড় মৌসুমে ধানের আবাদ ভালো হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন কৃষকরা, কিন্তু কয়েকদিনের টানা বর্ষণ আর মৃদু বাতাসে জমির কাঁচা ধান পানিতে নেতিয়ে পড়ায় হতাশ তারা। উপজেলা কৃষি অফিসার কনকচন্দ্র জানান, উপজেলায় প্রায় 6,700 হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান রোপণ করেন প্রায় 12,000 বোরো চাষি। সম্প্রতি ঘন ও ভারী বর্ষণের ফলে অধিকাংশ জমির ধান পানিতে পড়ে গেছে। এ ব্যাপারে কৃষকদের ধানের 80% পাকা হলে কেটে নেওয়া, জমির পানি বের করে দেওয়ার ব্যবস্থা করা, কয়েকটি করে ধানের গোছা বেঁধে দাঁড় করিয়ে দেওয়া সহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে।